অনেকদিন পর ব্যাট করতে নামার ফলে একটু টেনশনেই ছিলাম। তাও আর বল করছে আমাদের গ্রামের স্বরূপ। প্রথম ব্যাট করে অন্য দল এত রান করেছে যে তার অর্ধেক রান করতে পারলেই বুঝবো ম্যাচ জিতে গেছে। আমার পাশেই তখন ঋতু, মানে আমার খুড়তুতো বোন। সে আমাকে উৎসাহ যোগানোর বদলে টিপ্পি দিচ্ছিল। তার বয়স মাত্র 7। ক্রিকেটের সে কিছুই বোঝে না। এটুকু জানে যে আমাকে মন সংযোগ করতে না দিলে আমাকে ব্যাট ছেড়ে দিতে হবে। এটা পরে ভেবে বুঝবেন না যে কোনো বড় টুর্নামেন্ট খেলছি আমি। এমনকি এটা তো গ্রামের একটা ছোট্ট টুর্নামেন্টও নয়। আর খেলছি কোনো বড় বা ছোট মাঠেও নয়। খেলছি আমার জেঠা বাবুর বাড়ির উঠোনে। আর দর্শক সংখ্যা 1, মানে আমার বোন ঋতু। যাই হোক, সরু বলটা করল। আমি চোখ বন্ধ করে দিলাম ব্যাট চালিয়ে। তাকিয়ে দেখি বল 4 হয়েছে, কিন্তু পড়েছে জেঠা বাবুর প্রিয় বাগানে। আর যেখানটায় পড়েছে সেখানটায় লতা পাতা আর জঙ্গল আছে। আর আরেকটা গাছ, সেটা হলো কুমড়ো গাছ। সবাই গেলাম বল খুঁজতে, কিন্তু বনের মধ্যে এই সরিসুন্দর বাগানে বলটা খুঁজে পাওয়া অতি দুষ্কর ব্যাপার। আমাদের ক্যাপ্টেন রিন্টুদা, সে বলল, এই মঙ্গলদা, এটা নিয়ে একটু চারদিকটা চাটিয়ে দেখবো, কিন্তু কোনো গাছের ক্ষতি হতে পারে। মঙ্গলদা আমার একমাত্র জেঠুর ছেলে। সে বলল, নিশ্চয় দেখবি, কেন দেখবি না। এটা শুনে রিন্টুদা যেই না পা বাড়িয়েছে। মঙ্গলদা বলল, কিন্তু একটি পাতা ভাঙলে 50 টাকা জরিমানা নেব কিন্তু। তা শুনে রিন্টুদা নিরস হলো। সেদিনের মতো খেলা শেষ। যে যার বাড়ির দিকে রওনা হলাম। যাওয়ার আগে স্বরূপ বলল, খেলাটা হলে কিন্তু জিততে পারতিস না। আমি কোনো উত্তরও দিলাম না, কারণ আমি সেটা ভালোভাবেই জানি। সাধারণত আমার খুব বেশি খেলাধুলা হয় না। এই মাঝে মধ্যে গ্রামের বাড়িতে আসি, তখনই খেলা হয়। আমি কিছুটা দূরেই সদর শহরে থাকি মা বাবার সাথে। আর এখানে থাকেন আমার কাকু জেঠুর পরিবার। সাধারণত গ্রামের বাড়ি এলে আমি কাকুর কাছে থাকি। এইবার এসেছি কালী পুজোর জন্য। গ্রামের বাড়ি কম আসলেও অনেক বন্ধু আছে। আর আছে এই গ্রামের সাথে এক অদ্ভুত নারীর টান। তবে আসল গল্প এটা নয়, তা ঘটে সেই দিন রাতে। ঋতু আর আমি সন্ধ্যাবেলা গ্রামের এক কালী মন্দিরে যাই। কালী পুজোর দিন প্রতি বছর প্রদীপ দিয়ে গোটা মন্দিরটা সাজানো হয়। বেশ সুন্দর লাগে দেখতে। বড় একটা আলপনার মতো প্রদীপ রেখে তেল আর সলতে দিয়ে তৈরি করে ছোটরা মোমবাতি হাতে সলতেতে আগুন দেয়, আর বড়রা সেটা সাজিয়ে দেয়। বেশ মজা হয়। প্রদীপ নিভে গেলে সবাই মিলে জ্বালানোর জন্য ছুটে যায়। আমার বোনও ওদের সাথে কাজ করছে। আমি বড়দের সাথে গল্প করছি। এমন সময় কিছু দূরে একটা গোলমাল দেখে আমরা বড়রা ছুটে গেলাম। আর ছোটদের বলা হয় প্রদীপগুলো যেন না নেবে সেদিকে খেয়াল রাখতেন। ওরা দায়িত্ব পেয়ে ভীষণ খুশি হয়ে আরো ব্যস্ত হয়ে গেল। সেখানে গিয়ে সব শুনে যা বুঝলাম তা খুবই দুঃখের। যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি, সেই বাড়িতে একটি বাচ্চা ছেলের হঠাৎ শ্বাসকষ্ট হয়। তার মা স্বামীকে জানালে তিনি গাড়ির ব্যবস্থা করার আগেই ছেলেটি মারা যায়। সদর ছাড়া ভালো কোনো ডাক্তার নেই। গ্রামের ডাক্তার দেখে বলেন, সদরে নিয়ে যাও। আমার পক্ষে আর কিছু করা সম্ভব নয়। গ্রামের একটি গাড়ি, সেটা আবার গেছেন অন্য গ্রামে। ফিরে আসার আগেই ছেলেটি মারা যায়। মনটা খারাপ হলো আরো বেশি যখন জানলাম বাচ্চা ছেলেটার দিদি আছে, সেও ছোট, মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছে। বাচ্চাটার মা বাবা কাঁদছে। গরিব পরিবারের ছেলেটা
বাবা নিজে দিনমজুর কাজ করেন। যাই হোক, বাচ্চাটার দিদিটা এলো, খুব কাঁদলো সে। বলল, ভাই ওঠ, কাল ভাইফোঁটা, তোর জন্য নতুন জামা খেলনা কিনে এনেছি রে। আর থাকতে পারলাম না, দূরে সরে গেলাম ঋতুকে নিয়ে। বাড়ি ফিরে সেই দিনের মতো কেটে গেল সময়টা। রাত্রে খেতে বসে কাকুর কাছে শুনলাম 4 বছরের বাচ্চা, তাই জঙ্গলের কোথায় নাকি পুঁতে দিয়ে এসেছে। 5 বছর না হলে আবার নিয়ম নেই পোড়ানোর, আর শ্মশানে পুঁতলে মানুষ ভয় পেতে পারে। সেদিনে রাত্রে বাচ্চাটার দিদির কথাগুলো বারবার মনে এসেছিল। আচ্ছা, আজকের মতো এখানেই শেষ করছি, কারণ এত বড় স্টোরি প্রথমবার বলছি। কেমন হচ্ছে বা কেমন হবে কিছুই জানি না। আর এটা 4টে পার্টে আমি ভাগ করেছি। তো তোমরা যদি শুনতে চাও দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, চতুর্থ পার্ট, সবগুলো পার্টই আমি তুলে ধরবো। আর কেমন হয়েছে জানিও। দেখা হচ্ছে পরের পার্টে।